প্রিয় ভাই ও আপুরা, গত ভিডিও ক্লাসে আমরা বরফকে তাপ প্রদানের লেখচিত্র এবং তার পরবর্তীতে জলীয় বাষ্পকে শীতলীকরণের লেখচিত্র নিয়ে বিস্তারিত আলোচনা করে এসেছিলাম। আজকে আমরা এই চ্যাপ্টারের সর্বশেষ টপিক পাতন এবং ঊর্ধ্বপাতন নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমি তোমাদের সাথে রয়েছে আশিক শাহ। চলো শুরু করা যাক। তো প্রথমেই আমরা জেনে নেই যে আমরা বাষ্পীভবন কাকে বলছি। কোনো তরলকে তাপ প্রদান করে ওই তরল পদার্থকে বাষ্পে পরিণত করার প্রক্রিয়াকেই বাষ্পীভবন বলা হয়ে থাকে। অর্থাৎ ধরো কোনো একটা পাত্রে আমরা পানি নিয়ে সেটাকে চুলায় রাখার পরে যখন সেটাতে আমরা তাপ প্রদান করব এবং 100 ডিগ্রি সেলসিয়াসে গিয়ে যখন পানিটা বাষ্পে পরিণত হবে, এই পুরো প্রক্রিয়াটাকেই আমরা বলি বাষ্পীভবন প্রক্রিয়া। এবং এই বাষ্পীভবনের ঠিক উল্টো একটা প্রক্রিয়া আছে যাকে বলা হয় ঘনীভবন। সেটা কি? এই উক্ত বাষ্পকে যদি আমরা শীতল করলে তা যখন তরলে পরিণত হয় তাকে ঘনীভবন প্রক্রিয়া বলা হয়। ঠিক আছে, তাহলে তুমি সংক্ষেপে বলতে পারো যে কোনো বাষ্পকে শীতল করলে যখন তা তরলে পরিণত হয় সেই প্রক্রিয়াকেই ঘনীভবন প্রক্রিয়া বলে। যেমন আমরা যদি এই একটু আগে যে বাষ্পটা উৎপন্ন হয়েছে, এই বাষ্পটা যখন তাপশক্তি নির্গত করবে, মানে তার থেকে তাপশক্তি যখন কেড়ে নেওয়া হবে, তখন সে কি করবে? ঠান্ডা হয়ে যাবে। আর এই ঠান্ডা হয়ে যখন সে পানিতে পরিণত হবে, এই প্রক্রিয়াটাকে আমরা বলবো কি? ঘনীভবন প্রক্রিয়া। তাহলে আমাদেরকে একটা জিনিস খেয়াল করতে হবে যে বাষ্পীভবন এবং ঘনীভবন কিন্তু পরস্পরের বিপরীত প্রক্রিয়া। এবার এই দুইটাকে যখন আমরা কম্বাইন্ড করব, অর্থাৎ কোনো তরলকে তাপ প্রদানে প্রথমে বাষ্পে পরিণত করা হলো, করে তাকে পুনরায় শীতলীকরণের মাধ্যমে তরলে পরিণত করার পদ্ধতিকে পাতন বলে। তার মানে পাতনের সংজ্ঞা থেকে তুমি বুঝতে পারছো যে এখানে কোনো একটা তরলকে প্রথমে বাষ্পে পরিণত করা হয় এবং পরবর্তীতে সেই বাষ্পটাকে শীতল করে আবার তরলে পরিণত করা হয়। তার মানে এই পাতন প্রক্রিয়ার মধ্যে একই সাথে বাষ্পীভবন এবং ঘনীভবন এই দুই প্রক্রিয়ায় কি কম্বাইন্ড অবস্থায় রয়েছে। এই পাতনের ইংরেজি নামটা হচ্ছে ডিস্টিলেশন, আর বাষ্পীভবন ভ্যাপোরাইজেশন এবং ঘনীভবন হচ্ছে কন্ডেনসেশন। তাহলে বাষ্পীভবন করে যখন আমরা ঘনীভবন করি, এই দুইটা প্রক্রিয়ার সমন্বয়ই হচ্ছে পাতন প্রক্রিয়া। এবার আমরা একটা উদাহরণ দেখি। এই উদাহরণে আমরা একটু খেয়াল করব ভালো করে যে এখানে কি রয়েছে। এখানে দেখা যাচ্ছে যে একটা গোলতলি ফ্লাস্কে তাপ দেওয়া হচ্ছে, সেখানে তরল পদার্থ রয়েছে এবং এখানে কি রয়েছে? এখানে থার্মোমিটার দিয়ে তরলের তাপমাত্রাটা পরিমাপ করা হচ্ছে। তো এখানে যখন বাষ্পীভূত করা হচ্ছে, এই নলটা দিয়ে বাষ্প, এই তরলের বাষ্প এই নলটা দিয়ে এদিকে সামনের দিকে যাচ্ছে এবং এই পথ দিয়ে সে আগাচ্ছে সামনের দিকে। একটু খেয়াল করে দেখো, যখনই সে তরলের সামনের দিকে গেল, মানে এই বাষ্পটা যখন এই নলের সামনের দিকে গেল, এই পাত্রে সে আবার কি তরল হিসেবে জমা হচ্ছে। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে ভাইয়া, গোলতলি ফ্লাস্ক থেকে নল দিয়ে তো বাষ্প বের হলো, কিন্তু সেটা তরল কিভাবে হচ্ছে? এখানে আমি তোমাকে একটি যন্ত্র দেখাবো যার নাম হচ্ছে লিবিক শীতক। ঠিক আছে, তাহলে এই যন্ত্রটা মূলত কিভাবে কাজ করে এই প্রক্রিয়াটা আমরা এখন দেখব। এখানে এই যন্ত্রটার নাম হচ্ছে বিজ্ঞানী লিবিকের নাম অনুসারে লিবিক শীতক, এবং এখানে আমি এভাবে দেখাচ্ছি আর কি যন্ত্রটা সিম্পল ওয়েতে। এখান থেকে যখন আমরা একটু লেজারে চলে যাই, এখান থেকে যখন পানির বাষ্পটা বের হলো, এই বাষ্পটা ধীরে ধীরে যখন এই নল দিয়ে যাচ্ছে, এই নল দিয়ে যাওয়ার সময় এই নল দিয়ে তো বাষ্প যাওয়ার কথা, এইখানে যে যন্ত্রটাকে সেট করা হলো এটাকে বলা হয় লিবিক শীতক বা লিবিক কন্ডেন্সার। বিজ্ঞানী লিবিকের নাম অনুসারে এটাকে লিবিক শীতক বলা হয়ে থাকে। তো নামেই তুমি বুঝতে পারছো, যেহেতু তার নামটা শীতক, সে শীতল করে। কিন্তু কিভাবে করে? এখানে পানি থাকে, এই শীতকের মধ্যে পানি রাখা থাকে, এই নলটা দিয়ে এখানে এই লিবিক শীতকের মধ্যে ঠান্ডা পানি চালনা করা হয়। আর এই নলটা দিয়ে আমি একটু তীর চিহ্ন দিয়ে জিনিসটাকে সহজভাবে বুঝাই। এখান থেকে পানি বের হয় আর এখান দিয়ে পানি প্রবেশ করে। এখন কোথায় দিয়ে কি ধরনের পানি প্রবেশ করে এই জিনিসটা জানা খুবই দরকারি। যখন এই নল থেকে বাষ্পটা এখানে আসছে, এখানকার যে পানিগুলো রয়েছে এই পানিটা কি করে, যেহেতু নলের সাথে তারা লেগে আছে, ওই পানিটা কি হবে? উত্তপ্ত হবে। আর উত্তপ্ত এই গরম পানিটাকে এই নলে, এখানে ট্যাপ থাকে, এই ট্যাপ দিয়ে এই গরম পানিটাকে বাইরের দিকে বের করে দেওয়া হয়।
আর এই নল দিয়ে ক্রমান্বয়ে ঠান্ডা পানি ভিতরে চালনা করা হয়। এই ঠান্ডা পানিটা কি করে, এইখানে এখন যখন ঠান্ডা পানি রয়েছে, অর্থাৎ এই নল দিয়ে তুমি যখন ঠান্ডা পানি চালনা করছো, এই প্রক্রিয়াটা হচ্ছে একই সাথে সংগঠিত হয়। এদিক থেকে গরম পানি ক্রমান্বয়ে বের হতে থাকে আর এদিকে ঠান্ডা পানি ক্রমান্বয়ে ঢুকতে থাকে। এই ঠান্ডা পানিটা কি করে, এই ঠান্ডা পানিটাকে নলটাকে শীতল করে, যেহেতু ঠান্ডা পানিটা নলের সাথে লেগে রয়েছে। নলটা যখন শীতল হলো তখন নলের ভিতরে যে বাষ্পটা আসছিল এই নল দিয়ে, সেই বাষ্পটা কি করবে, নলের গায়ে লেগে থাকা ঠান্ডা পানিতে যে তাপটুকু রয়েছে সেখানে তাপ ছাড়তে থাকবে, তাই তো? বা তুমি যদি উল্টাভাবে বলতে থাকো যে ভিতরের বাষ্পটা কি করবে, এখানে যেই ঠান্ডা পানিটা নলের সংস্পর্শে রয়েছে সেখানে তাপ ছেড়ে দিয়ে সেখানে সে ঠান্ডা হয়ে যাবে। তার মানে তুমি স্বাভাবিকভাবে চিন্তা করো যে তুমি যখন গরম পানিতে হাত ডুবো তোমার হাতটা কি গরম হয়ে যায়, তাই তো? আবার তুমি যখন ঠান্ডা পানিতে হাত ডুবো তোমার হাতটা ঠান্ডা হয়ে যাচ্ছে। এখানে ঘটনাটা এরকম যে যখন এই লিবিক শীতকটা ঠান্ডা পানি দ্বারা পূর্ণ, এই নল দিয়ে যে বাষ্পটা পাস করছিল এই বাষ্পটা কি করবে, তখন এই বাষ্পটা তাপ ছাড়বে। তাপ ছেড়ে দেওয়া তাপটা কে গ্রহণ করবে, তার আশেপাশের ঠান্ডা পানিটা গ্রহণ করে ওই ঠান্ডা পানিটা গরম হয়ে যাবে, এই গরম পানিটা আমরা বের করে দেব। কিন্তু বাষ্পটা যে তাপ ছেড়েছিল এই বাষ্পটা তাপ ছাড়ার কারণে সে কি হবে, সে তাপ ছেড়ে দিয়ে সে তরলে পরিণত হবে। এবং এই জন্য খেয়াল করো এই পাত্র পর্যন্ত আস্তে আস্তে সে তরলে পরিণত হয়ে যাচ্ছে। এবার তাহলে এখানে লিবিক শীতক যন্ত্রটার মধ্যে ঠান্ডা পানি চালনা কিংবা গরম পানি বের করার যেই প্রসেসিংটা, এই প্রসেসিংটা এমনভাবেই করা যাতে করে কি এই নল দিয়ে বাষ্প পাস করার সময় সে কি করে, ওই নলের ঠান্ডা পানিতে তাপ ছেড়ে দিয়ে সে নিজে তরলে পরিণত হয় ওই বাষ্পটা। এবং এ কারণেই এখানে ক্রমান্বয়ে ঠান্ডা পানি চালনা করতে হয় আর এদিক থেকে গরম পানিটাকে বের করে নিতে হয়। আর নল দিয়ে যেতে যেতে এই বাষ্পটা তরলে পরিণত হয়ে যায়। কারণ কি, সে এই লিবিক শীতকের ঠান্ডা পানিটাতে কি করেছিল, তাপ ছেড়ে দিয়েছিল। তাপ ছেড়ে দিলে কি করবে, সে বাষ্প থেকে ধীরে ধীরে তরলে পরিণত হবে, হয়ে এসে এই পাত্রে গিয়ে জমা হবে। তো এই হচ্ছে আমাদের পাতন প্রক্রিয়াটা। এবং এই যন্ত্রটা হচ্ছে লিবিক শীতক, যেটা আমাদেরকে কি করছে, পানিটা ঘনীভবনে মানে ঠান্ডা করতে সাহায্য করছে। এই অংশটুকুতে কি বাষ্পীভবনের ঘটনাটা ঘটছে, আর যখনই এদিক দিয়ে পানি পাস করছে তখনই ঘনীভবনের ঘটনাটুকু ঘটছে। এবার আমরা চলে আসি ঊর্ধ্বপাতন এবং ঊর্ধ্বপাতিত পদার্থে। যে প্রক্রিয়ায় কোনো কঠিন পদার্থকে তাপ প্রদান করা হলে তা তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয়, সেই প্রক্রিয়াকে ঊর্ধ্বপাতন বলে। সাধারণভাবে আমরা জানি যে কোনো কঠিন পদার্থকে তাপ দিলে সে প্রথমে তরল হয়, তারপরে সেই তরলকে তাপ দিলে তা বাষ্পে পরিণত হয়। কিন্তু ঊর্ধ্বপাতন এমন একটা প্রক্রিয়া যেখানে কঠিন পদার্থকে তাপ প্রয়োগ করলে তা সরাসরি তরলে পরিণত না হয়েই সরাসরি তা বাষ্পে পরিণত হয়ে যায়। এটাকেই বলা হচ্ছে ঊর্ধ্বপাতন প্রক্রিয়া। আর যেসব পদার্থকে তাপ প্রদান করলে সেগুলো তরলে পরিণত না হয়ে এরকম সরাসরি বাষ্পে পরিণত হয়ে যাচ্ছে তাদেরকে বলা হয় ঊর্ধ্বপাতিত পদার্থ বা উদ্বায়ী পদার্থ। তাহলে এই উদ্বায়ী পদার্থের উদাহরণগুলো আমরা দেখে নিই একটু। অ্যামোনিয়াম ক্লোরাইড, যাকে বলা হয় নিশাদল। এরপরে রয়েছে কর্পূর, যার রাসায়নিক সংকেতটা এখানে দেখানো হচ্ছে C10H16O। এরপরে রয়েছে ন্যাপথালিন, যার রাসায়নিক সংকেতটা এখানে দেখানো হয়েছে। এখানে তোমাদের নিশাদলের রাসায়নিক সংকেতটা শুধু মনে রাখা লাগবে, কর্পূর কিংবা ন্যাপথালিনেরটা যদি তোমাদের বইয়ে থাকে সেক্ষেত্রে তোমরা অবশ্যই মনে রাখবে, আর বইয়ে না থাকলে দরকার নেই। এরপরে আরও রয়েছে কঠিন কার্বন ডাই অক্সাইড, আয়োডিন এবং অ্যালুমিনিয়াম ক্লোরাইড। আশা করি তোমাদের বইয়েও এই 6 ধরনেরই উদাহরণ দিয়ে দেয়া আছে এবং এদেরকে তোমরা এখন থেকে ঊর্ধ্বপাতিত পদার্থ হিসেবে চিনবে, অর্থাৎ যাদেরকে তাপ প্রদান করলে তা কিসে পরিণত হয়, তা তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয়ে যাচ্ছে। এবার এই উদ্বায়ী বা ঊর্ধ্বপাতিত পদার্থের ঊর্ধ্বপাতনের যে প্রসেসটা সেটা আমরা দেখব। যে প্রথমে সে কঠিন থাকে, যখন তাকে আমরা তাপ প্রদান করছি নর্মালি তরলে পরিণত হওয়ার কথা, কিন্তু সে চলে যাচ্ছে গ্যাসীয় পদার্থে, মানে সে বাষ্পে পরিণত হয়ে যাচ্ছে। তার মানে এই পদার্থগুলোর এমন কিছু নিজস্ব ধর্ম রয়েছে যার কারণে কি হয়, তাপ পেলেই তার অণুগুলো ছোটাছুটি অতিমাত্রায় বেড়ে যায়, তাদের দূরত্বটা বেড়ে যায় এবং আন্তঃআণবিক যে আকর্ষণ বলটা বা আন্তঃকণা আকর্ষণ বলটা সেটা অনেক কমে যায়। এখানে একটা প্র্যাকটিক্যাল জিনিস দেখানো হচ্ছে, যেটা হচ্ছে আয়োডিনের ঊর্ধ্বপাতন। এই আয়োডিনটাকে, এই পাত্রে যেই কঠিন আয়োডিনটা ছিল তাকে উত্তপ্ত করা হয়েছিল এবং দেখা যাচ্ছে যে উত্তাপের কারণেই সে কি সরাসরি বাষ্পে পরিণত হয়েছে, আয়োডিন লিকুইডে পরিণত না হয়ে। কারণ আয়োডিন কি, আমরা একটু আগে জেনে আসলাম, একটা
ঊর্ধ্বপাতিত পদার্থ। এখানে আমরা একটা পরীক্ষা পড়বো, এই পরীক্ষাটা হচ্ছে তোমাদের বইয়ের 7 নম্বর পরীক্ষা। এই পরীক্ষায় আমরা দেখতে পাচ্ছি কি এখানে ত্রিপদী স্ট্যান্ড রয়েছে, তার উপর তার জালি এবং বিকারে কি রাখা হয়েছে, ন্যাপথালিন রাখা হয়েছে এবং উপরে একটা ঢাকনা দিয়ে দেওয়া হয়েছে, আর ঢাকনার উপরে রাখা হয়েছে কিছু বরফের খণ্ড। এবার আসো দেখি আমরা এই প্রক্রিয়াটা মূলত কিভাবে কাজ করছে। এই প্রক্রিয়াটাতে আমরা বুঝতেই পারছি যে এখানে কি নিয়ে কাজ করা হচ্ছে। এখানে আমাদেরকে কাজ করা হচ্ছে মূলত উদ্বায়ী পদার্থ বা ঊর্ধ্বপাতিত পদার্থ। এখানে ন্যাপথালিন নাম মূলত, সরি একটু ভুল বলেছি, তোমাদের বই অনুযায়ী এটা হওয়ার কথা অ্যালুমিনিয়াম ক্লোরাইড। ঠিক আছে, তো আমরা এই পাত্রটাতে অ্যালুমিনিয়াম ক্লোরাইড নিয়েছি ঊর্ধ্বপাতিত পদার্থ হিসেবে। এবার কি ঘটনা ঘটবে এখানে মূলত, বিকারটিতে আমি যদি ধীরে ধীরে তাপ প্রদান করি, অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ঊর্ধ্বপাতন আমি দেখতে পাচ্ছি, তাপ যদি প্রদান করা হয়, আচ্ছা এখানে আমাদের প্রথমে চিহ্নিত করে দিয়েছে এগুলো বরফ, এটা হচ্ছে কঠিন অ্যালুমিনিয়াম ক্লোরাইড। যখন এখানে তাপ প্রদান করা হচ্ছে ধীরে ধীরে, তখন তাপ প্রদানে দেখা যাবে কি কঠিন অ্যালুমিনিয়াম ক্লোরাইডটা তরল অ্যালুমিনিয়াম ক্লোরাইডে পরিণত না হয়ে গ্যাসীয় অ্যালুমিনিয়াম ক্লোরাইডে পরিণত হচ্ছে। এবং খেয়াল করে দেখো, এই যে বাষ্পটা গিয়ে এখানে জমে যাচ্ছে, তাই তো, এখানে যখন তাপ পাচ্ছে এটা তরলে পরিণত না হয়ে এরকম বাষ্প হয়ে গিয়ে উপরে গিয়ে জমে যাচ্ছে। উপরে ঢাকনায় গিয়ে যখন জমছে, যেহেতু ঢাকনার উপরে বরফ রাখা, সেহেতু কি করবে, এই বাষ্পগুলো সেখানে তাপ ছেড়ে দিবে। বরফ থাকার কারণে সে ঠান্ডা হয়ে যাবে বা তাপ ছেড়ে দিবে বলতে পারো। এ কারণে সে শীতল হয়ে গিয়ে আবার এই ঢাকনায় কিসে সে পরিণত হবে, কঠিন অ্যালুমিনিয়াম ক্লোরাইড আকারে সে পরিণত হবে। তাহলে ঘটনাটা কি, ঘটনাটা খুবই সিম্পল। তুমি বিকারে অ্যালুমিনিয়াম ক্লোরাইড লবণ নিয়েছিলে, নেওয়ার পরে সেখানে খোলা মুখ ছিল, সেখানে কাচের ঢাকনা দিলে, দেওয়ার পরে সেখানে বরফ রাখলে, তারপরে ধীরে ধীরে তাপ প্রদান করলে, তাপ প্রদানের পরে দেখতে পেলে যে কঠিন অ্যালুমিনিয়াম ক্লোরাইড গ্যাসটা কি, কঠিন অ্যালুমিনিয়াম ক্লোরাইডটা গ্যাসীয় অ্যালুমিনিয়াম ক্লোরাইডে পরিণত হচ্ছে এবং সেটা উপরে ঢাকনায় গিয়ে, যেহেতু ঢাকনায় বরফ রাখা, সেখানে শীতল হয়ে কঠিন অ্যালুমিনিয়াম ক্লোরাইডেই আবার ঢাকনার নিচে গিয়ে জমা হচ্ছে। তাহলে বাষ্প থেকে কঠিন হওয়া অ্যালুমিনিয়াম ক্লোরাইড হচ্ছে এটা। এবার আমরা এখানে কিছু লেখা পড়বো যে কোনো কঠিন পদার্থের মিশ্রণের মধ্যে একটি ঊর্ধ্বপাতিত পদার্থ মিশ্রিত থাকলে ওই ঊর্ধ্বপাতিত পদার্থকে মিশ্রণ থেকে পৃথক করা যায়। কিভাবে পৃথক করবে, যেমন আমরা যদি উদাহরণ হিসেবে বলতে চাই যে নিশাদল বা অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে খাদ্য লবণ সোডিয়াম ক্লোরাইড মিশ্রিত রয়েছে, এখানে ঊর্ধ্বপাতনের মাধ্যমে নিশাদলকে পৃথক করা যাবে। কিরকম জিনিসটা, এখানে আমরা যখন এই মিশ্রণটাকে কোন একটা বিকারে নিয়ে তাপ প্রদান করব, এই তাপ প্রদানের ফলে কি হবে, নিশাদলটা মানে অ্যামোনিয়াম ক্লোরাইডটা একটু আগের অ্যালুমিনিয়াম ক্লোরাইডের মতন অ্যামোনিয়াম ক্লোরাইডটাও কি হবে, এখানে সরাসরি বাষ্পে পরিণত হবে। কিন্তু সোডিয়াম ক্লোরাইড তো সরাসরি বাষ্পে পরিণত হবে না, কারণ সে উদ্বায়ী বা ঊর্ধ্বপাতিত নয়, কিন্তু অ্যামোনিয়াম ক্লোরাইড ঊর্ধ্বপাতিত, সে সরাসরি বাষ্পে পরিণত হবে। আবার যদি একটু আগের ঘটনাটার মতন আমি কি করি, ঢাকনায় বরফ রেখে দেই, এই অ্যামোনিয়াম ক্লোরাইডটা উপরে ঢাকনায় গিয়ে অ্যামোনিয়াম ক্লোরাইডের বাষ্পটা কি হবে, কঠিন অ্যামোনিয়াম ক্লোরাইড আকৃতিতে ঢাকনায় গিয়ে জমা হবে, আর পাত্রের তলায়, বিকারের তলায় পড়ে থাকবে আমাদের সোডিয়াম ক্লোরাইডটুকু। এভাবেই তুমি অ্যামোনিয়াম ক্লোরাইড থেকে সোডিয়াম ক্লোরাইডকে পৃথক করতে পারো। কঠিন অবস্থায় ঊর্ধ্বপাতিত পদার্থে তাপ প্রয়োগ করলে ঊর্ধ্বপাতিত পদার্থ সহজে বাষ্পীভূত হয়ে যায়, যেটা আমরা একটু আগে দেখলাম। আচ্ছা, একটু আগে আমরা অ্যামোনিয়াম ক্লোরাইড মিশ্রিত খাদ্য লবণকে পৃথক করা দেখেছি। এখন যদি আমি বলি যে আয়োডিন মিশ্রিত খাদ্য লবণের মধ্যে, আয়োডিনটাও কিন্তু একটা ঊর্ধ্বপাতিত পদার্থ। এবার আমরা কি করব, লবণের মিশ্রণটাকে আমরা তাপ দিব, দিলে কি হবে, আয়োডিনটা সহজেই বাষ্পীভূত হবে, আর এই বাষ্পটাকে ঠান্ডা করলে তা কি কঠিন আয়োডিনে পরিণত হবে, তাই তো। একটু আগের যে ঘটনাটা আমি মুখে মুখে বলছিলাম বা একটু আগে দেখিয়ে এসেছি অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে ঠিক একই রকম, যে তুমি ধরে নাও যে এই পাত্রটার এখানে রয়েছে কি আয়োডিন যুক্ত লবণ, আয়োডিন মিশ্রিত খাদ্য লবণ। একে যখন তুমি তাপ দিচ্ছ, এই লবণে সোডিয়াম ক্লোরাইডের মাঝেও কি আছে, আয়োডিন আছে। এই আয়োডিনটা বাষ্পীভূত হয়ে উপরে উঠে গেল, আর এখানে বরফ থাকার কারণে এই আয়োডিনটা আবার কি কঠিন আয়োডিনে গিয়ে পরিণত হবে ওই ঢাকনার তলায় গিয়ে, আর পাত্রের তলায় পড়ে থাকবে কি আমাদের সোডিয়াম ক্লোরাইড। এভাবেই তুমি কি করতে পারো, আয়োডিন মিশ্রিত লবণ থেকে আয়োডিনকে আর লবণকে আলাদা করতে পারো। আরেকটা উদাহরণ যদি বলি, যেমন বালির এবং গ্লুকোজের মিশ্রণ, এটা কি তুমি এইভাবে আলাদা করতে পারবেন না, এখানে কোনো ঊর্ধ্বপাতিত পদার্থই নেই। তার মানে তোমাকে
তুমি আর এই ঊর্ধ্বপাতনের মাধ্যমে তুমি এটাকে আর আলাদা করতে পারছো না, যে না তুমি তাপ দিলে বালি অথবা গ্লুকোজের যে কোনো একজন কি হলো, সরাসরি কঠিন থেকে বাষ্প হয়ে গেল, এরকম ঘটনা ঘটার সম্ভাবনা এখানে নেই। তার মানে আমি এখানে তাপ প্রয়োগ করে বালি থেকে গ্লুকোজ কিংবা গ্লুকোজ থেকে বালিকে আলাদা করতে পারবো না। তাহলে কিভাবে পারবো? এটার জন্য আরেকটা প্রসেস রয়েছে, যেটা হচ্ছে পরিস্রাবণ। পরিস্রাবণ প্রসেসটা কি আসলে? পরিস্রাবণ প্রসেসটা হচ্ছে যে, ধরো তোমার পাত্রে গ্লুকোজ এবং বালি রয়েছে। আমরা জানি যে গ্লুকোজ পানিতে দ্রবীভূত হয়, কিন্তু বালি হয় না। তাহলে তুমি কি করবে? ওই পাত্রে কিছুটা পানি নেবে, পানি নেওয়ার পরে এটাকে একটা নাড়ানি দিয়ে বা চামচ দিয়ে গোলাবে। গোলানোর পরে কিছুক্ষণ গোলানোর পরে তুমি বা নাড়ার পরে দেখতে পাবে গ্লুকোজটা পানিতে দ্রবীভূত হয়ে গেছে, কিন্তু বালিটা দ্রবীভূত হয়নি। তুমি বাইর থেকে বুঝতে পারবে, যদি কাঁচের পাত্র হয় বাইর থেকে বুঝতে পারবে যে এখানে একটা অস্বচ্ছ মিশ্রণ তুমি দেখতে পাচ্ছ, যে পানির মধ্যে বালির দানা তুমি দেখতে পাচ্ছ। তখন সেটাকে ফিল্টার কাগজের মাধ্যমে, পরিস্রাবণ নামে একটা পৃথকীকরণ পদ্ধতি রয়েছে, ওই পরিস্রাবণ মাধ্যমে মানে তুমি একটা ফানেলের মধ্যে, বা আমরা যে চোঙগুলো ব্যবহার করি কোনো একটা তেলের কন্টেইনারে তেল ঢালার ক্ষেত্রে খেয়াল করবে, বা পানির কন্টেইনারে পানি ঢালার ক্ষেত্রে, ওরকম চোঙের মধ্যে তুমি যখন ফিল্টার কাগজটা রেখে ওই বালি মিশ্রিত পানিটা ঢেলে দিবে, ওই ফিল্টার কাগজে পানিটা বালিটা জমে যাবে, আর পানিটা সেখান থেকে পাস করে চলে যাবে। এতে করে বালিটা ওই ফিল্টার কাগজে জমে গেল, আর যে পানিটা পাস করে চলে গেল ওই পানিটাকে তুমি কি করবে? উত্তপ্ত করবে। উত্তপ্ত করলে পানিটা বাষ্পীভূত হয়ে যাবে এবং গ্লুকোজটা পাত্রের তলায় পড়ে থাকবে। তাহলে এখানে তুমি পানির সহায়তা নিয়ে কি করলে? পরিস্রাবণ পদ্ধতিতে বালিকে আলাদা করলে, আর কি করলে? আর বাষ্পীভবনের মাধ্যমে পানিকে পৃথক করলে, পানিকে উড়িয়ে ফেললে, এবং তুমি গ্লুকোজকে পাত্রের তলায় পেলে। কারণ গ্লুকোজ পানিতে দ্রবীভূত অবস্থায় ছিল, যেহেতু তুমি তাপ দিলে পানিটা তো বাষ্পীভূত হয়ে উড়ে যাবে, কিন্তু গ্লুকোজ তো যাবে না। এভাবেই তুমি বালি থেকে গ্লুকোজকে আলাদা করতে পারো। তো যেহেতু টপিকটা তোমাদের বইয়ে নেই, সেরকম তো খুব একটা বিস্তারিতভাবে আলোচনা করা হয়নি, মানে আমি এখানে দেখাইনি, কিন্তু আমি মুখে মুখে বললাম। এইভাবে স্টেপটা ফলো করলে তুমি বালির এবং গ্লুকোজের মিশ্রণ থেকে প্রত্যেককে আলাদা করতে পারো। তাহলে এই টপিকের মাধ্যমে আমরা অফিসিয়ালি এই চ্যাপ্টারটা এখানেই শেষ করছি, এবং আমরা এই চ্যাপ্টারের পরবর্তীতে খুবই গুরুত্বপূর্ণ একটা পরমাণুর গঠনের চ্যাপ্টার রয়েছে, এবং তার পরবর্তীতে পর্যায় সারণী রয়েছে, এগুলো আমরা ধীরে ধীরে শিখতে থাকবো। তাহলে আজকের ভিডিও ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ভিডিও ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমরা এখানেই চ্যাপ্টার 2 অফিসিয়ালি শেষ করছি। আল্লাহ হাফেজ।